ঈদ মোবারক। দর্শক, কর্তার অর্থকথার ঈদ বিশেষ আয়োজনে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মোস্তফা মাহবুব। কর্তার অর্থকথার আজকের এই বিশেষ অনুষ্ঠানে আমাদের সঙ্গে আছেন প্রাইম ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী মোহাম্মদী খানম এবং এনআরবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মেহমুদ হোসেন। আপনাদেরকে আমাদের অনুষ্ঠানে স্বাগত। ঈদ মোবারক। ঈদ মোবারক। তো আজকে আলোচনার শুরুতে আসলে আপনাদের সম্পর্কে জানতে চাই। আপনারা দুটি আর্থিক প্রতিষ্ঠানের শীর্ষ পদে আছেন, তো এই অবস্থানে থেকে আসলে কবে থেকে আপনাদের পরিচয় হলো, কবে থেকে আপনাদের চেনা জানা হলো, সেখান থেকে আসলে শুরু করতে চাই আজকের আলোচনাটি। ভালো বলো, বলতে কবে পারবে। থেকে চেনা জানা? চেনা আমরা জানা এখন আসলে শীর্ষ পর্যায়ে। চেনা জানাটা তো পরিণয়ের একটু আগে। ইউনিভার্সিটি থেকে। হ্যাঁ, আমরা দুইজনে ঢাকা ইউনিভার্সিটি। ঢাকা ইউনিভার্সিটি অর্থনীতি বিভাগে পড়ি একই সাথে। পড়াশোনার ক্লাসের সুবাদে পরিচয়টা যতটুকু পরিচয় হওয়ার কথা অতটুকুই ছিল। ক্রমান্বয়ে এটা যখন আমরা অনার্সটা শেষ করার পরে মাস্টার্সে যে আমাদের পরিচয়টা একটু ঘনিষ্ঠতা বাড়ে এবং পরীক্ষা শেষের পরে আমরা যখন চাকরি জীবনে মাত্র প্রবেশ করব ঠিক সেই সময়টাতেই প্রস্তাবটা আমি দেই এবং পারিবারিকভাবেই প্রস্তাব দেওয়া হয়। পরবর্তীকালে উনি সেটা গ্রহণ করেন, ওনার পরিবারও পরবর্তীতে গ্রহণ করেন। তারপরে পরিণয় সূত্রে আমরা আবদ্ধ হই। সেটা ছিল 1985 সালের জানুয়ারিতে। 18 জানুয়ারি। সেই থেকেই পথ চলা। আসলে শিক্ষা জীবনে আপনাদের সম্পর্কটা কেমন ছিল? তখন কি শুধুই বন্ধুত্ব বা সহপাঠীর যে সম্পর্ক, সেরকম বন্ধুত্ব ওইরকম ছিল না। মানে খুব মনে রাখার মতো কোনো স্মৃতি আছে কিনা? কিছুই না, কিছুই না। না, তো আমাকে কটাক্ষ করে বলে আর কি যে তুমি তো অত স্মার্ট ছিল না, তো স্মার্ট যারা ছিল তাদেরকে হয়তো বেশি চোখে পড়তো, আমাকে হয়তো অতটা পড়তো না। তবে ছাত্র খারাপ ছিলাম না, সেই জন্য হয়তো মাঝে মধ্যে ক্লাসে দেখতাম যে চোখে আমাদের পড়তো। সাথে পরে এই পর্যন্তই। উনি আবার নাটক করতেন টিএসসিতে, নিয়মিত নাটকের রিহার্সেলে যেতেন। আমি পরের দিকে একটি কবিতা আবৃত্তি সংগঠনের সাথে সংযুক্ত হই এবং সেই সুবাদে আমিও টিএসসিতে যাই। আমি দেখতাম, আমি যেতাম। উনি পরে আমাকে বলতেন যে আমি টিএসসি রিহার্সেল রুম থেকে দেখতাম নিচে থেকে একটা ছেলে একটু ঝাঁকড়া ঝাঁকড়া চুল, হালকা পাতলা পাঞ্জাবি পরে পরে ঢুকছে আবার বেরোচ্ছে টিএসসি থেকে। এইটুকুই নাকি আমাকে চিনে। তার বেশি কোনো পরিচয় ছিল না, সত্যি ছিল আপনি না। কি কখনো আসলে ওনাকে দেখার জন্য বা গিয়েছিলেন কিনা, বা কখনো মনের মধ্যে ছিল কিনা যে ভালো লাগে? এটা এখনো স্বীকার করে না। না, ভালো, অবশ্যই ভালো লাগে, দেখতাম। আমাদের ক্লাসে যে কয়টি মেয়ে তখন আকর্ষণীয় ছিল তার মধ্যে উনি অবশ্যই একজন। এবং তাছাড়া উনি 80 সালের কোনো একটা সময় থেকে মানে বিটিভিতে নিয়মিত অনুষ্ঠান ঘোষক হিসাবে জয়েন করেন 81 সন থেকে। সুতরাং ওনার পরিচিতি অনেক ব্যাপক ছিল সেই সময়ে। একমাত্র টিভি চ্যানেল বিটিভি। একটু তো মাঝে মধ্যে শকটক হতো, এই জন্য আশেপাশে যদি যাওয়া যেত, বেশিক্ষণ কথা বলা যেত, অন্যরাও দেখতো, আমার একটু মূল্যায়ন হতো হয়তো, সেটুক ছিল। তারপরের গল্পটা শুনতে চাই আসলে। এই যে প্রস্তাব হলো, তারপরে আপনি সেখানে রাজি হলেন সেই প্রস্তাবনে। আপার কাছে জানতে চাই যে আসলে আপনার অনুভূতিটা কেমন ছিল একসঙ্গে এতদিন পড়ালেখা করার পরে হঠাৎ করে এরকম প্রস্তাব? না, আমি আসলে আমার পারিবারিকভাবে মেনে নিবে সেটার জন্য আমি একটু চিন্তিত ছিলাম। তো পরবর্তীতে ওদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, আমার শ্বশুর সাহেব জনাব মোহাম্মদ মোশাররফ হোসেন সাহেব, তো উনি টেক্সটাইলের একজন কনসালটেন্ট। তো ব্যাকগ্রাউন্ড ফ্যামিলি ভালো, সবাই ভাই বোন ভালো। তো সব কিছু দেখে আমার পরিবার আর আপত্তি করেনি আর কি কোনোভাবেই, এবং সুন্দরভাবেই সেটা অ্যাকসেপ্ট হয়েছে। এবং পরবর্তীতে এই বাড়িতে কোনো মানে আমাদের ভাগনা ভাগ্নি বা ভাতিজি কারো বিয়ে ঠিক হওয়ার সময় যদি কোনো এক্সাম্পল আসতো যে কার মতো হতে হবে, তো আমার ভাইদের বোনদের কথা ছিল মেহমুদের মতো একটা জামাই চাই আমরা। তার মানে শ্বশুর বাড়িতে বেশ জনপ্রিয় আপনি। হ্যাঁ। আচ্ছা, এই পর্যায়ে একটু জানতে চাই যে এই যে জীবন শুরু হলো, আসলে আমি কর্মজীবনের কথা একটু আসতে চাই যে আপনারা তো এখন শীর্ষ পদে আছেন, তো কর্মজীবনের শুরুটা কেমন ছিল, বা তখন আসলে কি ভাবতেন কোন পর্যায়ে যাবেন? বলো, তোমারটা বলো। ভাবনাটা আসলে প্রথমে তো আমি বিআইডিএস এ ছিলাম, তারপরে তো প্রথম বাচ্চা হওয়ার পরে
জব ছেড়ে দিলাম, আবার 3 বছর পরে আমি ইন্স্যুরেন্স সেক্টরে আসি। তো একটা এইম কিন্তু আমার মধ্যে সবসময়ই থাকতো। আমি ট্রেনিং এক্সিকিউটিভ হিসেবে জয়েন করেছি তো 1988 সনে, কিন্তু প্রতি বছরই আমার নিজস্ব একটা এইম থাকতো যে আমি এই স্টেপে যাব, আমাকে এইভাবে ডেভেলপ করতে হবে নিজেকে, বা আমার টার্গেটটা কি হবে, এই বছরের জন্য আমার কতটুকু কাজ, এবং সিনসিয়ারিটি সবসময়ই ছিল। হ্যাঁ, সেটা আমার মধ্যে ছিল সবসময়, যে আমাকে টপে যেতে হবে, এটা ছিল। আর এই যে চলার পথে আসলে কতটুকু সহযোগিতা পেয়েছেন ভাইয়ার কাছ থেকে? সহযোগিতা অবশ্যই পেয়েছি। হ্যাঁ, প্রথম দিকে একটু টানাপোড়েন চলতেছিল যে চাকরি করব বাচ্চা রেখে, কিভাবে 9টা 5টার জব। কিন্তু আমি বললাম ঠিক আছে, যদি না পারি ছেড়ে দিব। তো তারপরে তো আলহামদুলিল্লাহ আমি ম্যানেজ করতে পারলাম বাসায় বাচ্চাকে, এবং কাজের লোকের হাতেই আমি খুব সিস্টেমেটিক ওয়েতেই, ডিসিপ্লিন ওয়েতে ওদেরকে বড় করেছি। এবং সব সময় একটা জিনিস বাচ্চাদের শিখিয়েছি, নিজের কাজটা নিজেই করবা। তো সেইভাবে কষ্ট কিছু তো আছেই, কষ্ট তো হবেই। তো ভাইয়ার কাছে একটু শুনতে চাই যে আপনার কর্মজীবনের শুরুর দিকে আসলে কোথা থেকে শুরু করলেন? আমার প্রথম থেকে ইচ্ছা ছিল যে বেসরকারি চাকরিতে আমি ঢুকবো। তো সেরকম চিন্তা করতে যে আমার মনে হলো ব্যাংকিং ইন্ডাস্ট্রিটা আসলে ক্রমবর্ধমান এবং একটি নতুন রাষ্ট্র সবেমাত্র 10-15 বছর হয়েছে যখন আমরা চাকরির জন্য উপযুক্ত হই। সুতরাং এটি আহ, দেশের অর্থনীতি বিকশিত হবে, দেশও এগিয়ে যাবে, সুতরাং এর চালিকা শক্তি পিছনে থাকবে ব্যাংকিং সেক্টর। তো আমি ব্যাংকিং সেক্টরকে বেছে নিই এবং ঠিক সেই সময়টাতে 83 সালে আমরা যখন বের হই পরীক্ষার ফল প্রকাশে, তখনই প্রাইভেট সেক্টর ব্যাংকগুলো শুরু হয়। তা আমি ঠিক করি যে আমি প্রাইভেট সেক্টর ব্যাংকে জয়েন করবো। আমি ন্যাশনাল ব্যাংকে প্রফেশনাল অফিসার হিসেবে প্রথম জয়েন করি। সেই থেকেই পথ চলা। এবং যে জিনিসটা আমি এখানে একটু বিশেষ করে বলবো সেটা হচ্ছে যে উনি যেরকম বললেন, আমি মনে করি যে আমারও একদম প্রথম থেকে লক্ষ্যটা স্থির ছিল। সেই লক্ষ্যটা ছিল যে আমার অনেক দূর যেতে হবে এবং এই প্রফেশনে, এই সেক্টরে যে পর্যন্ত যাওয়া সর্বোচ্চ পদ, আমার টার্গেট হচ্ছে সেটি। এবং আমি মনে করেছি সেভাবে প্রতিটা স্টেপে, প্রতিটা স্তরে আমি নিজেকে সাজিয়েছি। তো কর্মক্ষেত্রে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে যেটি দেখা যায় যে সাংসারিক একটা পিছুটান থাকে। আপা যেমনটা বলছিলেন যে আসলে প্রথম দিকে খুব সংগ্রাম করতে হয়েছে। আপনার কাছে জানতে চাই যে আসলে সেই আপার সেই সংগ্রামে আসলে আপনি কতটুকু সহযোগিতা করতে পেরেছিলেন? আহ, আমি তো মনে করি কিছুটা করেছি আমি, কিন্তু কতটা ওনার মূল্যায়নটা হবে সবচেয়ে প্রকৃত মূল্যায়ন, যে আমি কতটা সহযোগিতা করতে পেরেছি। প্রথম দিকে আমার মনে হয় আমরা অনেকটাই একে অপরের পাশে। আসলে আমাদের বিষয়টা ছিল একটা পারস্পরিক সমঝোতা, পারস্পরিক একটা আস্থা এবং সম্মানের একটা অবস্থান। আমি ওনার ব্যক্তিত্বকে সম্মান করতাম, উনি আমার ব্যক্তিত্বকে সম্মান করতেন। আমি ওনার উপরে ওনার চেষ্টা, ওনার কর্মকাণ্ড এবং ওনার যে অ্যাম্বিশন, সেটার উপরে আমার একটা আস্থা ছিল। আবার আমার কর্মকাণ্ড এবং আমার অ্যাম্বিশনের উপর আমি জানি ওনার একটা আস্থা ছিল। এবং পরস্পরের মধ্যে একটা চমৎকার বোঝাপড়াও ছিল। এইভাবেই আমরা আমাদের সংসারটাকে সাজিয়ে নেই এবং আমি সম্পূর্ণ কৃতিত্বটা আসলে দিব ওনাকেই। এই জন্য যে কারণ একটা জায়গায় যে আমাদের ছেলেদের একটা সীমাবদ্ধতা থাকে যে ঘরকন্দার কাজগুলির মধ্যে এবং বাচ্চাদেরকে মানুষ করার ব্যাপারগুলোতে, তো সেই জায়গাটা আমি বলবো যে উনি খুব ভালোভাবে দক্ষতার সাথে প্রথম থেকেই করেছেন। এবং এটার মূল জিনিসটা ছিল, আমি যেটা পরবর্তীকালে অনুধাবন করেছি ওনাকে দেখে, যেভাবে উনি সংসারটাকে চালাচ্ছিলেন, বাচ্চাদেরকে মানুষ করছিলেন, সেটা হচ্ছে যে ওনার প্রত্যেকটা দিনকে উনি আগের দিন প্ল্যান করে ফেলতেন। ছেলে মেয়েদের কথা বারবার চলে আসছে, আসলে তারা কোথায় কি অবস্থায় কি করছেন? বড়টা তো আইডিয়াল স্কুল থেকে পরে বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ, মাসরুর মাহমুদ শুভ। তারপরে সে নর্থ সাউথ থেকে ক্রেডিট ট্রান্সফার করে চলে যায় ইউনিসা অ্যাডিলাইডে। ওখান থেকে গ্র্যাজুয়েশন করে এসে তারপরে প্রথমে ইস্টার্ন ব্যাংকে জয়েন করে, তারপরে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে, এখন যমুনা ব্যাংকে আছে। বড় ছেলেকে বিয়ে করিয়েছি। আমার ছেলের বউ মাশাল্লাহ, সেও নর্থ সাউথ থেকে গ্র্যাজুয়েশন করে হুদাবাসির থেকে চার্টার্ড অ্যাকাউন্টেন্সি ফাইনাল ইয়ারে এখন, আর বার্জার পেন্সি অ্যাকাউন্টসে আছে। আর আমার ছোট ছেলে এখান থেকে ও লেভেল এ লেভেল করে
তারপরে অস্ট্রেলিয়ায় ম্যাকোয়ারি ইউনিভার্সিটি থেকে অ্যাকাউন্টিংয়ে গ্র্যাজুয়েশন করে ও ফার্মে জয়েন করে গেছে, একটা সিএ ফার্মে। তো ওর অলমোস্ট শেষ আর কি, আর একটা পেপার আছে সিএ। ও ও ডিকসন চার্টার্ড একটা অ্যাকাউন্টসি করছে কোম্পানিতে ওখানে আছে। অস্ট্রেলিয়াতে। আচ্ছা আচ্ছা। যদি সব ঠিক থাকে ওর সবগুলি পেপার শেষ, ডিসেম্বরে একটা পেপার আছে। আর ও এখন একটা বড় ইনভেস্টমেন্ট অ্যাডভাইজারি কোম্পানিতে চাকরি করে, ডিকসন অ্যাডভাইজারি। আচ্ছা আচ্ছা। আমরা আপনাদের সঙ্গে আরো কথা বলতে চাই, আরো শুনতে চাই। এই যে শীর্ষ পদে আসার ক্ষেত্রে তো আসলে আরো এই যে দৈনিক যে পরিশ্রম, তার বাইরে আসলে অনেক পড়ালেখারও দরকার হয়। আপনারা সংসার, চাকরি, তার পাশাপাশি নিশ্চয়ই আরো অনেক পড়ালেখা করতে হয়েছে আপনাদেরকে। সেই সব কথাগুলো আসলে আপনাদের কাছে আরো শুনতে চাই, কিন্তু তার আগে পর্যায়ে একটা বিরতি নিতে চাই। দর্শক, আপনারা দেখছেন আমাদের বিশেষ আয়োজন কর্তার অর্থকথা। এ পর্যায়ে নেব একটি বিরতি। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আমাদের কর্তার অর্থকথার ঈদ বিশেষ আয়োজনে। কর্তার অর্থকথায় আজ আমরা কথা বলছি প্রাইম ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী মোহাম্মদী খানম এবং এনআরবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মেহমুদ হোসেনের সঙ্গে। তো কথা হচ্ছিল আপনাদের ক্যারিয়ার নিয়ে। এবার একটু জানতে চাই যে আসলে যে কোনো ক্যারিয়ারের শীর্ষ পর্যায়ে যাওয়ার জন্য তো স্বাভাবিক যে কার্যক্রম, তার পাশাপাশি আসলে আরো অনেক বেশি পড়ালেখারও দরকার হয়। তো এই সংসার, দুইজন একই সঙ্গে এরকম একটা শীর্ষ পর্যায়ে যাওয়ার ক্ষেত্রে যে প্রস্তুতি, সেটি নেওয়ার ক্ষেত্রে আসলে কি রকম ছিল? বাচ্চা ছোট ছিল, ছোটটা যখন 4 বছর বয়স, তারপর থেকেই বাইরে গিয়েছি, ট্রেনিং নিয়েছি, বিভিন্ন কনফারেন্স, সেমিনার, ওয়ার্কশপ। তারপরে আমি ইন্স্যুরেন্স একাডেমিতে ডিপ্লোমা করেছি। তো প্রফেশনাল ডেভেলপমেন্টটা তো না করলে আসলে উন্নতি হয় না। সো এগুলা আমাদের সংসারের ফাঁকে ফাঁকেই রাতের বেলা হয়তো বাচ্চাকে আবার পড়াতে বসাচ্ছি, সেই সময় হয়তো নিজেও পড়তেছি, এইভাবে করে নিয়েছি আর কি, ম্যানেজ করে নিয়েছি। যেহেতু ইন্টারেস্ট আছে লেখাপড়ার মধ্যে এবং নিত্য নতুন জিনিস জানার একটা আগ্রহ আছে। বাইরের ইন্স্যুরেন্স আর আমাদের দেশের ইন্স্যুরেন্স তো আর এক না, অনেক বেশি ইন্টারেস্টিং। সুতরাং সবসময়ই আগ্রহ ছিল, এখনও আছে, জানার তো শেষ নেই। তো সেই জন্য করে ফেলেছি আর কি, অসুবিধা হয়নি। আপনার জন্য তো অনেক বেশি চ্যালেঞ্জিং ছিল, যেহেতু সংসার, বাচ্চা কাচ্চা সামলে। তো আপনার কাছে জানতে চাই যে আপনার সেখানে অংশগ্রহণ কিরকম ছিল বা সহযোগিতা কতটুকু ছিল? আসলে ওই যে একটু আগে আমি বলেছিলাম যে নিজেকে তৈরি করতে হয়েছে। তৈরি করার একটা অন্যান্য প্রধান উপকরণের মধ্যে আমি মনে করি আপনি যে প্রসঙ্গটা তুলেন সেটা হচ্ছে পড়াশোনা। আপনাকে সব সময় সব কিছুর সাথে আপনার অর্থনীতির সাথে, যেহেতু আমি ব্যাংকিং পেশায় আছি, অর্থনীতির সাথে, ব্যাংকিংয়ের সাথে, ব্যাংকিংয়ের ক্রম বিকাশ এবং উন্নয়নেরগুলির সাথে আপনাকে আপডেটেড থাকতে হয়। এবং এই নলেজগুলি এবং পাশাপাশি আমাদেরকে যখনই আমরা সিনিয়র হয়ে যাচ্ছি তখন আমাদের ব্যাংকিংয়ের পাশাপাশি ম্যানেজমেন্ট বিষয়ে আমাদেরকে প্রচুর জ্ঞান অর্জন করতে হয়, লিডারশিপের বিষয়ে জ্ঞান অর্জন করতে হয়। তো ইনস্টিটিউশনাল ট্রেনিংগুলি আমি যখন যেটা সুযোগ পেয়েছি নিয়েছি, এবং দেশের ভিতরে দেশের বাইরেও আমরা প্রচুর ওয়ার্কশপ ট্রেনিং অ্যাটেন্ড করেছি। সেই সময়টায় সংসার উনি সামলান, নিজের অফিস, সংসার, ছেলেদের পড়াশোনা সবটাই উনি দেখেন। আবার উনি যখন গেছেন তখন হয়তো আমি কিছুটা চেষ্টা করেছি এই দায়িত্ব পালন করতে। তবে আমার ক্ষেত্রেই যাওয়াটা বাইরে বেশি হয়েছে, সময়টা বেশি ওনাকে সামলাতে হয়েছে দেশের ভিতরে, আর পড়াশোনাটা করতে হয়েছে। এবং আমি মনে করি যে আপনার যখন অ্যাম্বিশনটা থাকবে এবং সেই অ্যাম্বিশনটাকে আপনি অ্যাচিভ করার জন্য খুব বদ্ধপরিকর থাকবেন, তখন সময়টা কিন্তু আপনি নিজেই বের করে নেবেন সব কিছুর পরেও। আমাদের যেমন, আমি এমনও হয়েছে যে এক নাগারে বছর পর বছর, মানে আমি কিন্তু এমনিতেই অফিস, দীর্ঘ সময় অফিস করতে হয়। অফিস করে এসে বাসায় আসতে আসতে 9:30 10টা। সেই 10টার পরে খাওয়া দাওয়ার পরে একটু হয়তো ব্রেক নেই আমি, ঘন্টা দেড়েক দুয়েক। ওরা সব ঘুমিয়ে গেলে আমি কিন্তু পড়াশোনা শুরু করি। এবং যেদিন হয়তো এক নাগারে হয়তো আমি 2টা 2:30 পর্যন্ত পড়বো, আবার কখনো কখনো ভোর রাতে উঠে আমি আমার
এই পড়ার কাজটা চালিয়ে যাই। কখনো ক্লান্তি আসেনি, খুব কম, আমার মনে হয় না সেরকম ক্লান্তি এসছে। বরঞ্চ এই জিনিসগুলি আমাকে জানতে হবে, আগ্রহ আছে, জিনিসগুলি আগ্রহ এবং জানার তৃষ্ণাটা মেটানোর পরে পরিতৃপ্তি যেটা থাকে সেটি ওই ক্লান্তিটাকে দূর করে দিয়েছে। আমাদের যে ব্যাংকিং খাত এবং বীমা খাত, সেই দুইটা খাত স্বাধীনতার পর পর একই সাথে দুইটা খাতের যাত্রা শুরু, কিন্তু ব্যাংকিং খাত অনেক দূরে এগিয়ে গেছে তথ্য প্রযুক্তির ব্যবহার থেকে শুরু করে আর্থিক খাতে যে তার যে অংশগ্রহণ, সেটার বিবেচনায় আসলে ব্যাংকিং খাত অনেক দূরে এগিয়ে গেছে। তার তুলনায় আসলে বীমা খাত অনেকটাই পিছিয়ে আছে। আপনাদের দুজনের কাছেই একটু এবার দুজনের যে খাত, সেই খাত সম্পর্কে মূল্যায়ন জানতে চাই, প্রথমে আপার সঙ্গে। এটা সত্যি কথা, ব্যাংকিং খাত অনেক এগিয়ে গেছে। তো আসলে আমাদের ইন্স্যুরেন্স সেক্টরে ঠিক সেভাবে নজর দেওয়া হয়নি আর কি। আমার মনে হয় সরকারের সেভাবে একটু নজর দিতে হবে। আমাদের আইডিআর অথরিটি আছেন, যদিও আমাদের খুব সুন্দরভাবে 2010 সালে নতুন করে ফর্ম হয়েছে আইডিআর অথরিটি, এবং আগে আমরা কিন্তু কমার্স মিনিস্ট্রির আন্ডারে ছিলাম। এখন আমরা কিন্তু একই জায়গায় ব্যাংক এবং ইন্স্যুরেন্স দুটোই কিন্তু ফাইন্যান্স মিনিস্ট্রির আন্ডারে চলে গিয়েছি। তো অনেকটাই প্রোগ্রেস হয়েছে আগের তুলনায়। আশা করি সামনে আরও হবে। হ্যাঁ, তো হয়তো ব্যাংকের মতো অতটা না হলেও আগের থেকে যে উন্নত হয়েছে এই 3-4 বছরে, এটা সত্যি কথা। সুতরাং এটা যদি ধরে রাখতে পারি আমরা, এবং প্লাস সরকারি তরফ থেকে সেরকম সাপোর্ট আসে, আমার মনে হয় এটা ব্যাংক থেকে, যেহেতু আমরা আবার একটু, আমি একটা কথা বলি, আমরা একটু রিস্ক ফ্রি আছি ব্যাংকিং জবের থেকে ইন্স্যুরেন্সটা। কারণ ইন্স্যুরেন্স কিন্তু বাইরে মূল্যায়নটা অনেক বেশি, ঘরের থেকে বের হলেই সবার ইন্স্যুরেন্স লাগে। তো এটা ধরেন আমাদের দেশে এখনও অনেক কিছু ম্যান্ডেটরি হয়নি, বাট সরকার কিন্তু এখন সেদিকে নজর দিয়েছেন। তো অনেকগুলো জায়গা আছে, এই জায়গাগুলো যদি ম্যান্ডেটরি হয়ে যায়, ধরেন এই অ্যাপার্টমেন্ট বলেন, বাড়িঘর বলেন, এগুলা যদি সবাই ফায়ার, আর্থকোয়েক ইন্স্যুরেন্স ম্যান্ডেটরি করে, তারপরে ঘরের থেকে আপনি বের হয়ে আসছেন, রিস্ক আছে রাস্তাঘাটে পথ চলার মধ্যে, এটা যদি হেলথ ইন্স্যুরেন্স বা পার্সোনাল অ্যাক্সিডেন্ট ইন্স্যুরেন্সটা ম্যান্ডেটরি করে, এবং যদি প্রিমিয়ামটা কম হয়, তাহলে কেন মানুষ করবে না? নিজের স্বার্থেই সবাই করবে। তাই এই জায়গাগুলো যদি সুন্দর করে গোছানো হয়ে যায়, তাহলে আমার মনে হয় কোনো সমস্যা নাই। আর একটা যেটা জিনিস আমার প্রায় মনে হয় আর কি, যে বাইরে ব্যাংক অ্যাসুরেন্স বলে একটা কথা আছে, যে ব্যাংকের সাথে ইন্স্যুরেন্সের একটা যোগাযোগ হয়। সেই ক্ষেত্রে আমি এটার উপরে 2007-এ সিঙ্গাপুরে একটা কনফারেন্সও অ্যাটেন্ড করেছি, এবং আমাদের আইডিআর অথরিটির কোনো বাধা নেই ব্যাংক অ্যাসুরেন্স থিওরিতে বিজনেস করতে। এখন সেন্ট্রাল ব্যাংকের থেকে যদি ব্যাংকিং সেক্টরে পারমিশনটা চলে আসে, তাহলেই কিন্তু আমরা ব্যাংকের সাথে ইন্স্যুরেন্স একসাথে ব্যবসা করতে পারি, এবং তাতে কিন্তু ব্যাংকিং সেক্টরের প্রফিট বেশি। কারণ আমাদের কোনো ক্লায়েন্টদের সাথে কোনো সম্পর্ক থাকবে না, আমাদের রিলেশনটা হবে ব্যাংকের সাথে। তো আমাদের জন্য সেটা খুব ভালো, আর ব্যাংকারদের জন্য ভালো হলো যে তারা আমাদের থেকে একটা সুন্দর একটা ইন্টারেস্ট পাবে। ব্যাংকারদের জন্য ভালো, আমাদের সঙ্গে যেহেতু একজন ব্যাংকার আছেন, এই সুযোগটা নিতেই চাই যে এই বিষয়ে আসলে আপনার বক্তব্য জানতে চাই, যে কতটুকু সম্ভাবনায় আছে, আসলে আছে। আপা বলছিলেন যে ব্যাংকারদের জন্য ভালো হবে এটা ব্যাংক ইন্স্যুরেন্স, সে বিষয়ে আপনার বক্তব্য জানতে চাই। হ্যাঁ, আসলে উন্নত বিশ্বে এমনকি আমার মনে হয় ভারতেও ব্যাংক এবং ইন্স্যুরেন্স এর দুটি সহযোগী প্রতিষ্ঠান। একটি আরেকটির ব্যবসাকে আমি বলবো কমপ্লিমেন্ট করে। শুধুমাত্র আমাদের এখানে, এবং দেখবেন যে বিশ্বের সব উন্নত দেশেই ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান, অনেক ব্যাংকেরই আপনার সাবসিডিয়ারি হিসাবে ইন্স্যুরেন্স কোম্পানি আছে। আমাদের এখানে সেটি আলাদা করে রাখা আছে, সেভাবে করার সুযোগ নেই আইনগতভাবে। দুটিকে আলাদাভাবে বিকশিত হওয়ার জন্যই হয়তো এই আইনটি এইভাবে করে দেখা আছে। কিন্তু এখন অর্থনীতির যেই ক্রমবিকাশ বাংলাদেশের অর্থনীতির, এবং যত দ্রুত উন্নয়ন হচ্ছে, আমার মনে হয় যে ব্যাংক অ্যাসুরেন্সের যেই প্রোডাক্টের কথা উনি বলছেন, সেটি আমি যেহেতু আমার একটু বাড়তি সুবিধা হচ্ছে যে ইন্স্যুরেন্স সম্বন্ধে ঘরের মধ্যে ইন্স্যুরেন্স চর্চা হয় বলে আমি একটু আগে ভাগে খোঁজ খবর পাই, এবং একটু হয়তো কনসেপচুয়ালি এগিয়ে থাকি। তো সেই জায়গায় ব্যাংক অ্যাসুরেন্সের একটা অপার সম্ভাবনা আছে, এবং আমার
যদি ভুল জানা না থাকে, অতি সম্প্রতি বাংলাদেশ ব্যাংকও ব্যাংক অ্যাসুরেন্স নিয়ে কাজ করা শুরু করেছে, যে তারা দেখছে পরীক্ষা নিরীক্ষা করে যে এটি ব্যাংকের সাথে মিলে ইন্স্যুরেন্সের যেই বিজনেসটা করা, সার্ভিসটা দেওয়া অনেকগুলি ক্ষেত্রেই সেগুলি নিয়ে তারা পরীক্ষা নিরীক্ষা করছেন এবং তাদের আগ্রহ আছে ব্যাংক অ্যাসুরেন্সটা সামনে প্রবর্তন করার। আচ্ছা, আপনার কাছে আমার আর একটা বিষয় জানার ছিল, যেটা আপনার কাছে জেনে নিলাম ইতিমধ্যেই, যে এই বাংলাদেশের যে ব্যাংকিং সেক্টর স্বাধীনতা পরবর্তী সময়ে আসলে এর পরের যে ধাপটা আমি যদি বলতে চাই, যে বেসরকারি ব্যাংকগুলো আসলো, তখন থেকেই আসলে ব্যাংকিং সেক্টরের সঙ্গে আপনি যুক্ত আছেন। তো এই দীর্ঘ সময়ে আসলে ব্যাংকিং সেক্টরে কি ধরনের পরিবর্তন বা এই যে অগ্রগতি, সেটা আপনার কাছে মূল্যায়ন জানতে চাই। খুব সাদামাটাভাবে যদি আমি বলি, তাহলে হচ্ছে যে আজকে আপনি ঘর থেকে বেরোলেই ঢাকা শহরে বলেন, চিটগাঁয়ে বলেন, ঢাকার বাইরে বলেন, মফস্বলে বলেন, খুব কাছাকাছি জায়গাতে বেশি দূর যেতে হয় না, আপনি একটা ব্যাংকের শাখা পাচ্ছেন। আজকে দেখবেন যে আমাদের ব্যাংক, যদিও আমাদের টোটাল ব্যাংকেবল ব্যাংক পেনিট্রেশন, টোটাল বাংলাদেশে ব্যাংক পেনিট্রেশন 34%-এর বেশি নয়, এটিকে বাড়ানোর চেষ্টা চলছে। তবুও এই 34% যে পেনিট্রেশন ব্যাংকিংয়ের, সেটিরও কিন্তু একটি বড় অবদান বেসরকারি ব্যাংকগুলোর। আপনি আজকে যতগুলি প্রোডাক্ট পাচ্ছেন আধুনিক ব্যাংকিংয়ের, যেটির জন্য আপনাকে একটি ব্যাংকের শাখায় সবসময় যেতে হয় না সাধারণ ট্রানজ্যাকশনগুলির জন্য, তার মধ্যে ধরেন আপনার টাকা জমা দেওয়া, উত্তোলন, এগুলি কিন্তু এখন এটিএম, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, এমনকি সিডিএম মেশিনের মাধ্যমে আপনার টাকা জমা দেওয়া, ছোটোখাটো টাকাগুলি আপনার অ্যাকাউন্টে জমা দেওয়ার জন্য মেশিনেই জমা দেওয়া। এই যে প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে উন্নত ব্যাংকিং সেবা পরিষেবা, এই জিনিসটি আসলে বেসরকারি ব্যাংকের প্রবর্তনের পরে আমার মনে হয় তাদের ক্রম উন্নয়ন এবং ক্রম বিকাশের মাধ্যমেই এটি ছড়িয়েছে। আর সামনের দিনগুলিতে আমরা এখন বেসরকারি ব্যাংক সরকারের এবং বাংলাদেশ ব্যাংকের নির্দেশে, অনুপ্রেরণায় আমরা সবগুলি বেসরকারি ব্যাংক ইনক্লুসিভ ব্যাংকিংয়ের দিকে ঢুকছে। সেই ইনক্লুসিভ ব্যাংকিং আগামী 5 বছর পরে আমি মনে করি যে ব্যাংকিং বাংলাদেশের পেনিট্রেশন আরও অনেক ডিপেন হবে। আপনি যদি এখন দেশের পুরো ঋণ প্রবাহের কথা বলেন, তাহলে দেখবেন বাংলাদেশের যত ব্যাংকিং সেক্টরে ঋণ আছে তার 70%-এর উপরেই কিন্তু বেসরকারি ব্যাংকের আয়ত্তে। বাংলাদেশের সামষ্টিকভাবে যত ডিপোজিট আছে সারা দেশে, সেই ডিপোজিটের আমি যদি ভুল না করি প্রায় 78% কিন্তু আপনার প্রাইভেট সেক্টর ব্যাংকের শেয়ার। দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডের মধ্যে আমদানি রপ্তানি যদি বলি, আমদানির ক্ষেত্রে মনে হয় 78% এবং রপ্তানির ক্ষেত্রে প্রায় 80% টোটাল আমদানি রপ্তানির প্রাইভেট সেক্টর ব্যাংক কন্ট্রোল করে এবং এটি ক্রমশ বাড়ছে, বছর বছর এগুলি বেড়ে যাচ্ছে। সেইখানে আমি বলবো যে আপনার প্রাইভেট সেক্টর ব্যাংকের এই ব্যাংকিং খাতের উন্নয়নে প্রযুক্তির মাধ্যমে নতুন এবং আধুনিক ব্যাংকিং উন্নত বিশ্বের সমান্তরালে যাওয়ার যে প্রচেষ্টা, সেটি আসলে প্রাইভেট সেক্টর ব্যাংকের অবদান। দর্শক, আপনারা দেখছেন আমাদের কর্তার অর্থকথার ঈদ বিশেষ। এ পর্যায়ে নেব আরও একটি বিরতি। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আমাদের কর্তার অর্থকথার ঈদ বিশেষ আয়োজনে। কর্তার অর্থকথায় আজ আমরা কথা বলছি প্রাইম ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী মোহাম্মদী খানম এবং এনআরবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মেহমুদ হোসেনের সঙ্গে। এ পর্যায়ে একটু জানতে চাই যে আপনারা দীর্ঘদিন আর্থিক খাতে কাজ করছেন, একজন ব্যাংকিং সেক্টরে, একজন ইন্স্যুরেন্স সেক্টরে, এবং একই সঙ্গে আপনারা কর্তা দম্পতিও বলা চলে। তো এই যে এ পর্যায়ে একটু জানতে চাইবো বা সমালোচনা করতে বলবো, যে একে অন্যের সমালোচনা যদি করতে বলি, আপনাকে বলবো যে আসলে ব্যাংকিং সেক্টরের সমালোচনা করতে, ভাইয়াকে বলবো বীমা সেক্টরের সমালোচনা করতে। প্রথমে একটু ভাইয়ের কাছে জানতে চাই। আমার কাছে মনে হয় যে বীমা শিল্পের আমাদের দেশে আরও ব্যাংকের পাশাপাশি যতটা বিকশিত হওয়ার, পপুলার হওয়ার কথা, সেই পর্যায়ে যায়নি। তার দুটি কারণ আমার কাছে মনে হয়, যে একটি প্রাতিষ্ঠানিক
আরেকটি হচ্ছে এটাকে কি বলে, ম্যানেজেরিয়াল ব্যবস্থাপনা বিষয়ক। প্রাতিষ্ঠানিক হচ্ছে যে ওনাদের বীমা শিল্পের আসলে যতটুকু মার্কেট দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে ওনারা দেখছেন, ওর মধ্যেই ওনারা কিন্তু তাদের বীমার ব্যবসায়িক দৃষ্টিভঙ্গিটাকে সীমাবদ্ধ রাখছেন। এটাকে কিছু ল্যাটেন্ট মার্কেট থাকে যেটা বিকশিত হওয়ার অপেক্ষা, এটার দায়িত্ব নিতে হয় কিন্তু সেই শিল্পের লোকজনকেই। শস্য বীমা এবং যে স্বাস্থ্য খাতের বীমা, তার ব্যাংক অ্যাসুরেন্স, এই ধরনের নতুন নতুন প্রোডাক্ট যেগুলি আমার উন্নত বিশ্বের দরকার নেই, আমাদের সমসাময়িক সাবকন্টিনেন্টে যেই সমস্ত প্রোডাক্টগুলি এসে যাচ্ছে সেইগুলিকে মার্কেট ক্রিয়েট করে ওনাদেরকে আসলে শিল্পটাকে এগিয়ে নিয়ে যেতে হবে এবং জনগণের কাছে আরও বেশি করে পরিচিত করতে হবে। অ্যাওয়ারনেস বিল্ড আপের ক্ষেত্রে আমি বলবো যে আপনি যদি পত্রিকা এবং ইলেকট্রনিক মিডিয়াগুলি দেখেন, তাহলে আপনি মনে করে দেখেন যে বীমা শিল্পের কতগুলি বিজ্ঞাপন আপনি দেখেন প্রোডাক্ট সম্পর্কে অথবা মানে তাদের প্রতিষ্ঠানের কার্যক্রম সম্বন্ধে খুব একটা চোখে পড়ে না। অ্যাওয়ারনেসটা তো আমরা মিডিয়ার মাধ্যমে করতে পারি, ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, ওয়ার্কশপ, এডুকেশন, এগুলোর মাধ্যমে করতে পারি। এই জায়গাগুলিতে ওনাদেরকে ইনভেস্ট করতে হবে বেশি। আর বীমা শিল্পকে একটা নতুন প্রজন্ম যারা আসবে, ফ্রেশ গ্র্যাজুয়েট, তাদেরকে একটি সম্ভাবনাময় কেরিয়ার হিসেবে তাদেরকে নিতে হবে, ভালো ভালো স্টুডেন্টদেরকে, ভালো ভালো ছাত্রদেরকে। সেই জায়গাটায় মনে হয় রিক্রুটমেন্ট, কারণ এই দুটি শিল্পই কিন্তু সার্ভিস ওরিয়েন্টেড, সার্ভিস ইন্ডাস্ট্রি। এই সার্ভিস ইন্ডাস্ট্রিতে মূল বিষয় দুটি, একটি হচ্ছে যে মানব সম্পদ, আর একটি হচ্ছে প্রোডাক্ট। তো প্রোডাক্টও যেরকম আমাদেরকে ডেভেলপ করতে হবে, মানব সম্পদের দিকেও নজর দিতে হবে। এরপর যে আপু আপনার কাছে জানতে চাই যে ব্যাংকিং সেক্টরের আসলে কোন দিকটাকে আপনি মনে করেন যে সমালোচনার প্রয়োজন আছে? যদি করার সমালোচনা করি তাহলে বলতে হবে ব্যাংকিং সেক্টরে কর্পোরেট গভর্নেন্সের অভাবটা আছে। তো এটা যদি প্রফেশনালি ঠিক হয় তাহলে ব্যাংকিং সেক্টর অনেক সুন্দর হয়ে যাবে। কারণ অনেক ক্ষেত্রেই আপনারা দেখেছেন যে বাংলাদেশে অনেকগুলো লোন নিয়ে অনেক কথাবার্তা, তো অনেক সময় যেটা আমার কাছে খুব খারাপ লেগেছে যে দেখা যায় যে ইনোসেন্ট ব্যাংকার, হ্যাঁ, যেটা হয়তো বোর্ড বা কোনো ইনফ্লুয়েন্সিয়াল কারো মাধ্যমে লোনটা হয়ে গেছে, কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে যে ক্লায়েন্ট দেশেই নেই, পালিয়ে গেছে। তাহলে ধরাটা খাচ্ছে কে? শেষ পর্যন্ত ব্যাংকার। তো একজন হয়তো দোষ করলো, হ্যাঁ, তার সাথে সাথে ইনোসেন্ট ব্যাংকার তারাও জড়িয়ে গেল, অনেকে চাকরি চলে গেল, কেউ মারাও গেল। এগুলা কিন্তু আমাদের চোখের সামনেই হয়েছে। তো এই জিনিসগুলা খুব খারাপ লাগে। এটার জন্যই আমি কিন্তু বাংলাদেশে নতুন একটা প্রোডাক্ট নিয়ে এসেছি, ব্যাংকার্স ব্ল্যাঙ্কেট বন্ড অ্যান্ড প্রফেশনাল ইনডেমনিটি কাভারেজ। তো এইটাকে ঠিক করতে হবে। আরেকটা জিনিস যেটা দেখি আর কি, যে ব্যাংকিং সেক্টরের সাথে আমাদেরকে যদি কম্পেয়ার করি ইন্স্যুরেন্স সেক্টরে, তাহলে হয় কি দেখা যায় স্যালারিটা বেশি ব্যাংকিং সেক্টরে, স্যালারিটা বেশি, ছেলেপেলে আকর্ষণ বেশি চলে যায় ব্যাংকিং সেক্টরে। কিন্তু ওখানে আমি একটা এখন অন্য রকমের মানে অস্বাস্থ্য একটা প্রতিযোগিতা দেখতে পাচ্ছি। সেটা হচ্ছে যে হঠাৎ করে একটা এমটিও র্যাঙ্কে দেখা যাচ্ছে কোনো ব্যাংক 60,000 65,000 টাকা ইনিশিয়াল স্টেজে অফার দিয়ে দিচ্ছে। আমার নিজের কাছে মনে হয় এটা কি ঠিক হলো? এই যে কম্পিটিশনের জন্য একটা ছেলে ইউনিভার্সিটি থেকে মাত্র বের হবে, আরেকটা ব্যাংক কিন্তু সেই অফারটা দিতে পারছে না, দিচ্ছে না, কিন্তু অন্য আরেকটা প্রাইভেট ব্যাংক দিয়ে দিল। যে ইউনিভার্সিটির থেকে ফ্রেশ হয়ে আসবে সে কি বেশি বেতনে এসে যে সে কি ওই আগে যারা জয়েন করেছে তার থেকে বেশি ভালো কাজ করতে পারবে? হ্যাঁ, এই যে একটা মানে অভিজ্ঞতার মূল্যায়নটা কি থাকবে? এই অস্বাস্থ্যকর পরিবেশে দেখা যাচ্ছে যে আমাদের ধরেন একটা সিও হতে যত সময় লেগেছে এদের কিন্তু তত সময় লাগবে না, কিন্তু তখন কিন্তু আবার একটা হুমকির মুখে পড়বে ব্যাংকিং সেক্টরে। কারণ এখনই দেখবেন ভালো এমডি খুঁজে পাওয়াটা খুব কষ্টকর, সেটা ইন্স্যুরেন্সই বলেন, ব্যাংকই বলেন। এ পর্যায়ে একটু আপনাদের কাছে জানতে চাই যে যারা তরুণ যারা আছে, যাদের জীবন কেবল শুরু হয়েছে, তাদের জন্য আসলে আপনাদের কি পরামর্শ থাকবে? তাদের জন্য পরামর্শ এটাই যে ধৈর্য থাকতে হবে, সিনসিয়ার হতে হবে, ডেডিকেশন থাকতে হবে এবং লেখাপড়া করতে হবে।
এভরিডে তাকে আপডেটেড হতে হবে সব কিছু নিয়ম কানুন সব কিছুর সাথে। আর একটা এইম থাকতে হবে। ভিশন যদি না থাকে তাহলে কিন্তু কোনোভাবেই সে আসল জায়গাটায় পৌঁছতে পারবে না। সুতরাং পার্সোনালিটি থাকতে হবে, সৎ হতে হবে, সিনসিয়ারিটি এবং ডেডিকেশন থাকলে ইনশাল্লাহ সেই টপ লেভেলে চলে যেতে পারবে। আপনার কাছে জানতে চাই এবার, নতুন প্রজন্ম যারা তাদের কেরিয়ার নেবে, ফ্রেশ গ্র্যাজুয়েটস, আমার কাছে মনে হয় যে ছাত্র জীবনের গণ্ডি পেরিয়ে এসে হয়তো কিছুটা সময় নেবে, কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব আমি সাজেস্ট করবো তাদেরকে তাদের লক্ষ্যটাকে একদম স্থির করে ফেলতে। আমাদের দেশে বিদেশের মতো কিন্তু বারবার ক্যারিয়ার প্রফেশন চেঞ্জ করা যায় না, সেটি নতুন ক্যারিয়ারের জন্য অ্যাড হয় না, খুব রেয়ার, আস্তে আস্তে হয়তো সেদিকে যাব। সুতরাং লক্ষ্যটা স্থির করে প্রথম 4-5 বছরের মধ্যেই তাকে ঠিক করতে হবে তার জন্য সুইটেবল ক্যারিয়ার কোনটি তার, এবং সুইটেবল বলতে তার শিক্ষার সাথে শুধু নয়, তার চারিত্রিক গঠন এবং মানসিকতা এর সাথে মিলে যেই ক্যারিয়ারটি তার জন্য সঠিক সেই ক্যারিয়ারটি তাকে নির্বাচন করতে হবে, এবং সেখানে তার স্বপ্নটাকে স্থির করে ফেলতে হবে যে এই ক্যারিয়ারে আমি নিজেকে কোথায় দেখতে চাই, সেই অনুযায়ী তাকে সবসময় প্রচেষ্টাটা অব্যাহত রাখতে হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে হ্যাঁ, সংসার, তারপরেই আসে সংসার জীবন। সংসার জীবনটাকে আমাদের দাপ্তরিক জীবনের মতো আমি মনে করি এটাও একটা ম্যানেজমেন্টের বিষয়। আপনি দেখবেন যে সংসার জীবনটা খুব সুন্দর করে রাখতে পারেনি, পরিচালন করতে পারেনি, এরকম খুব কম লোকই তার প্রফেশনাল ক্যারিয়ারে খুব সাকসেসফুল হয়েছে, খুব কম, হয়নি যে তা না। সুতরাং দুটোর মধ্যে একটা ব্যালেন্স দরকার হয়। এই ব্যালেন্সটা মেনটেন করতে না পারলে আপনি ক্যারিয়ার থেকেও ছিটকে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সুতরাং সেই জায়গাটাতে তো যত্নশীল হতে হবে। আর হচ্ছে আমরা যতই কাজ করে আমাদের ব্যক্তিগত ক্যারিয়ারের উৎকর্ষতা সাধন করব, আমাদেরকে বিস্মৃত হলে চলবে না যে আসলে আমাদের একটা কমিটমেন্ট আছে টু দি সোসাইটি অ্যান্ড টু দি নেশন, টু দিস পপুলেশন। সেই জায়গাটায় সবসময় বিবেককে সজাগ রাখতে হবে যে আমার কর্মকাণ্ড সব কিছু নিষ্ঠা সব কিছুর সাথে যেন আমার অ্যাট দি এন্ড শুধুমাত্র ব্যক্তিকেন্দ্রিক বা প্রাতিষ্ঠানিক কেন্দ্রিক না হয়, এটি যেন ব্যাপক জনগোষ্ঠীর ভালোর জন্য যেন আমাদের চিন্তাটা মাথায় থাকে, সেটি থাকতেই হবে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। ঈদ মোবারক। সবাই ঈদের আনন্দটা উপভোগ করুন। আল্লাহ হাফেজ। দর্শক, আপনারা এতক্ষণ দেখলেন আমাদের কর্তার অর্থকথার ঈদ বিশেষ আয়োজন। এই ছিল এই সপ্তাহের আয়োজনে। দেখা হবে আগামী সপ্তাহে।